আমাদের এই নতুন বিশ্লেষণমূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো আমাদের চারপাশে এই যে বিশাল প্রাকৃতিক জগৎ, কত লক্ষ কোটি প্রাণী, উদ্ভিদ আর অণুজীব, এদের বিজ্ঞানীরা ঠিক কিভাবে চেনেন? এত এত ভিন্ন ধরনের জীবকে কিভাবে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব? এটা অনেকটা একটা বিশাল পাজল মেলানোর মতো। আজ আমরা ঠিক এই চমৎকার পদ্ধতিটাই উন্মোচন করব, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। চলুন আজকের এই আয়োজনের রোড ম্যাপটা একটু চট করে দেখে নিই। আমরা শুরু করব জীবনের বিজ্ঞান দিয়ে, এরপর জানব শ্রেণীবিন্যাসের চ্যালেঞ্জগুলো, তারপর ঘুরে আসব জীবনের 5টি জগৎ থেকে, সবশেষে ট্যাক্সোনমিক ধাপ এবং নামকরণের কড়া নিয়মকানুন দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। তো দেরি না করে চলুন সোজা মূল বিষয়ে ঢুকে পড়ি। 1 নম্বর বিষয়, জীবনের বিজ্ঞান। একেবারে গোড়ার কথায় গেলে বায়োলজি বা জীববিজ্ঞান শব্দটা এসছে গ্রিক শব্দ বায়োস বা জীবন এবং লোগোস বা জ্ঞান থেকে। প্রথম দিকে কিন্তু এটা কেবল উদ্ভিদবিদ্যা আর প্রাণীবিদ্যার মতো খুব সাধারণ কিছু শাখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন বিজ্ঞানীরা শুধু চোখের সামনের গাছপালা বা পশুপাখি নিয়েই ঘাটাঘাটি করতেন। কিন্তু এখন এই বিজ্ঞান এমনভাবে ডালপালা মেলেছে যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আধুনিক জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর দিকে তাকালেই বোঝা যায় বিজ্ঞান কত দূরে গিয়েছে। উদাহরণ হিসেবে বায়োইনফরমেটিক্সের কথাই ধরুন। এখানে এখন রীতিমতো সুপার কম্পিউটার ব্যবহার করে মানুষের বিশাল জেনেটিক ডেটা বা জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। মানে জীববিজ্ঞান এখন আর শুধু মাইক্রোস্কোপ আর টেস্ট টিউবের মধ্যে আটকে নেই, এটা এখন কোডিং আর বিশাল ডেটা বিশ্লেষণেরও একটা বড় জায়গা। আবার প্যালেন্টোলজিতে বিজ্ঞানীরা মাটি খুঁড়ে প্রাগৈতিহাসিক প্রাণের অস্তিত্ব বের করে আনছেন, একেবারে সায়েন্স ফিকশনের মতো, তাই না? 2 নম্বর, শ্রেণীবিন্যাসের সমস্যা। জীবনকে ভালোভাবে বুঝতে হলে তো সবার আগে একে গুছিয়ে সাজানো দরকার। আর ঠিক এখানেই সারা বিশ্বের বিজ্ঞানীদের সামনে এসে দাঁড়ায় একটা পাহাড় সম লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। ডেটা বা তথ্য এত বেশি যে তার সাধারণ উপায়ে মনে রাখাই প্রায় অসম্ভব একটা ব্যাপার। 17 লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানীরা ঠিক এই পরিমাণ উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ ও বর্ণনা করেছেন। সংখ্যাটা কতটা বড় সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট হিসেব দিই। ধরুন, আপনি যদি প্রতিদিন একটা করে নতুন প্রজাতি আবিষ্কার করেন, তাহলেও এই 17 লক্ষ প্রজাতি চিনতে আপনার 4600 বছরেরও বেশি সময় লেগে যাবে। ভাবা যায়? তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত বিশাল সংখ্যক জীব, এদের বিজ্ঞানীরা কিভাবে একটা ছকের মধ্যে ফেলেন? কোনটাকে কার পাশে রাখবেন, কিভাবে সাজাবেন, যাতে আমরা এদের সম্পর্কে সহজে জানতে বা শিখতে পারি? এর দারুণ একটা সমাধান লুকিয়ে আছে জীববিজ্ঞানের একটি বিশেষ শাখা ট্যাক্সোনমিতে। আর এই সমাধানের রূপকার হলেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। মজার ব্যাপার হলো, লিনিয়াস মানুষটা এতটাই নিয়ম শৃঙ্খলার ভক্ত ছিলেন যে মহাবিশ্বের সবকিছুকে ক্যাটেগরি করাটাই তার জীবনের একরকম ব্রত হয়ে দাঁড়িয়েছিল। তার এই একনিষ্ঠতার কারণেই আমরা আধুনিক শ্রেণীবিন্যাসের একটা শক্ত ভিত্তি পেয়েছি, যা বিজ্ঞানীরা আজও রীতিমতো ভক্তিভরে মেনে চলেন। এবার আসি 3 নম্বর অংশে, জীবনের 5টি জগৎ। 1969 সালে বিজ্ঞানী R.H. Whittaker এই পুরো জীবজগৎকে ম্যাক্রো লেভেলে সাজানোর একটা চমৎকার প্রস্তাব দেন। তিনি সবাইকে 5টি আলাদা জগতে বা কিংডমে ভাগ করে ফেলেন। পুরো সিস্টেমটাকে আপনি একটা অতিকায়ী ফাইলিং ক্যাবিনেট হিসাবে ভাবতে পারেন। এখানে আমরা কোষের গঠনের পার্থক্যটা আমাদের রোজকার ঘরের অ্যানালজি দিয়ে খুব সহজেই বুঝতে পারি। প্রোক্যারিওটদের কথা ধরুন, যেমন ব্যাকটেরিয়া। এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এটা অনেকটা এমন একটা বাড়ির মতো যার ভেতরে কোনো দেয়াল নেই, সব একাকার, এবং এর কোনো সুনির্দিষ্ট কন্ট্রোল রুম বা মাস্টার বেডরুম নেই। অন্যদিকে ইউক্যারিওটসরা হলো অনেক গোছানো। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, যা ঠিক যেন একটা বাড়ির অত্যন্ত সুরক্ষিত এবং আলাদা একটা কন্ট্রোল রুম, যেখান থেকে কোষের সব কাজ খুব নিখুঁতভাবে মনিটর করা হয়। এই ইউক্যারিওটদের ভেতরেও কিন্তু আবার ভাগ আছে। ফানজাই বা ছত্রাকের কথাই ধরুন। ঘরের অ্যানালজি টানলে এদের নিজস্ব কোনো রান্নাঘর বা ক্লোরোপ্লাস্ট নেই, তাই এদের বেঁচে থাকার জন্য আশপাশ থেকে খাবার শুষে নিতে হয়। অপরদিকে প্লান্টি বা উদ্ভিদ জগৎ,
সাধারণত মাটিতে থাকে আর এদের কোষে ক্লোরোপ্লাস্ট নামের নিজস্ব একটা দারুণ রান্নাঘর আছে। এই রান্নাঘরে তারা সূর্যের আলো কাজে লাগিয়ে দিব্যি নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নেয়। আর সবশেষে আসছে কিংডম অ্যানিমেলিয়া, মানে জটিল বহুকোষী প্রাণী, যেমন ধরুন রয়্যাল বেঙ্গল টাইগার। এদের কোষেও কিন্তু কোনো রান্নাঘর নেই, মানে এরা হেটেরোট্রফ, তাই খাবারের খোঁজে এদের বাইরে বের হতে হয় বা শিকার করতে হয়। আরেকটা বড় ব্যাপার হলো এদের কোষের বাইরে উদ্ভিদের মতো কোনো শক্ত সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল নেই। আর ঠিক এই কারণেই প্রাণীরা এত সহজে এবং দ্রুত চলাফেরা করতে পারে। 4 নম্বর, ট্যাক্সোনমিক ধাপ। এখন কোনো জীবকে একটা বড় রাজ্য বা কিংডমে ফেলার মানে হল কাজ সবে শুরু হলো। এরপর তাকে একেবারে নিখুঁতভাবে চেনার জন্য 7 স্তরের একটা কঠোর পর্যায়ক্রমিক ধাপ বা নেস্টেড হায়ারার্কি পার হতে হয়। বিষয়টা অনেকটা আপনার ডাক ঠিকানার মতো। কিংডম বা রাজ্য হলো ধরুন আপনার দেশের নাম, এরপর ফাইলাম হলো আপনার বিভাগ, ক্লাস হলো জেলা, অর্ডার হলো শহর, ফ্যামিলি হলো আপনার এলাকা। আর এভাবেই ছোট হতে হতে স্পিসিস বা প্রজাতি হলো একেবারে আপনার বাড়ির নির্দিষ্ট নম্বরটা। একেবারে পিন পয়েন্ট করা যাকে বলে। আমাদের নিজেদের কথাই ধরুন না, আমরা অ্যানিমেলিয়া রাজ্যের, কারণ আমাদের কোষে কন্ট্রোল রুম আছে কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল নেই। এরপর আমরা কর্ডাটা পর্বের, কারণ আমাদের মেরুদণ্ড আছে। তারপর আমরা ম্যামেলিয়া শ্রেণীর, কারণ আমরা স্তন্যপায়ী প্রাণী। এভাবেই প্রাইমেট, হোমিনিডি হয়ে আমরা হোমোসেপিয়েন্স নামক প্রজাতিতে এসে থামি, যাদের মস্তিষ্ক বড় আর যারা দুপায়ে সোজা হয়ে হাঁটতে পারে। কি দারুণ একটা সিস্টেম, তাই না? 5 নম্বর, নামকরণের নিয়মাবলী। ঠিকানা তো পাওয়া গেল, এবার তো একটা অফিসিয়াল নাম লাগবে, তাই না? আর এখান থেকেই শুরু হয় জীববিজ্ঞানের নামকরণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একেবারে কড়া নিয়মকানুন। 1753 সালে লিনিয়াসের লেখা স্পিসিস প্ল্যান্টারাম বই থেকে এই দ্বিপদ বা 2 অংশের নামকরণের শুরু। এখন আপনার মনে হতেই পারে সব নাম ল্যাটিন ভাষায় কেন? কারণ হলো ল্যাটিন একটা মৃত ভাষা, মানে এই ভাষার আর কোনো পরিবর্তন বা বিবর্তন হবে না। ফলে সারা বিশ্বের বিজ্ঞানীদের জন্য এটা একটা অপরিবর্তনীয় আর সর্বজনীন মানদণ্ড হিসেবে কাজ করে। তবে নাম লেখার কিন্তু কড়া নিয়ম আছে। বিশ্বের এক এক প্রান্তের বিজ্ঞানীরা যদি এক একভাবে নাম লিখতেন তাহলে তো জগা খিচুড়ি পেকে যেত। এই নিয়মগুলো বিজ্ঞানীদের মাঝে একটা সর্বজনীন হ্যান্ডশেকের মতো কাজ করে। নিয়ম হলো ছাপানো বৈজ্ঞানিক নাম অবশ্যই ইটালিক হরফে হতে হবে, আর যদি হাতে লেখা হয় তবে নামের 2 অংশের নিচে আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে। একদম স্ট্রিক্ট রুল। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, শ্রেণীবিন্যাস কিন্তু পাথরে খোদাই করা কোনো শেষ হয়ে যাওয়া গল্প নয়। বিজ্ঞান তো আর থেমে নেই। 2004 সালেই বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ পুরো জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করার নতুন প্রস্তাব দেন। কারণ আধুনিক প্রযুক্তি এখন আমাদের কোষের সেই কন্ট্রোল রুমের আরও অনেক গভীরে দেখার সুযোগ করে দিয়েছে, যা লিনিয়াস হয়তো কল্পনাও করতে পারেননি। তাই আমাদের সিস্টেমগুলোকেও প্রতিনিয়ত আপডেট করতে হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা একদিন হয়তো 1 কোটিতে গিয়ে পৌঁছবে। একটু ভাবুন তো, 1 কোটি প্রজাতি! ভবিষ্যতের নতুন প্রযুক্তি আর আবিষ্কারগুলো জীবনের এই বিশাল মানচিত্রটাকে আরও কতভাবে নতুন করে সাজাতে বাধ্য করবে। ট্যাক্সোনমির এই অনন্ত যাত্রায় আরও কত রহস্য যে আমাদের জন্য অপেক্ষা করছে কে জানে। আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।